সম্মানিত গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের বিপ্লবী সভাপতি, দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক এবং প্রকাশক জয়নেতা জহিরুল ইসলাম কলিম, উপস্থিত আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা বিশিষ্ট যুব নেতা এস.এম. মিজানুর রহমান, উপস্থিত প্রজন্ম একাডেমির বিপ্লবী সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, লেখক, কলামিস্ট কালাম ফয়জিব, উপস্থিত বাংলাদেশের একজন তুখোর সংগঠক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের বিপ্লবী সভাপতি জননেতা হুমায়ুন কবির ব্যাপারী, উপস্থিত আমাদের প্রিয় নেতা সাংবিধানিক কমিটির বিপ্লবী সভাপতি আমাদের প্রিয় বাবু সুরঞ্জন ঘোষ, আমার অত্যন্ত প্রিয়, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা আমার বিগত 17 বছর আন্দোলন হয়েছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই দাবির প্রতি সমর্থন করে এদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে শেখ হাসিনার পতন ঘটায়নি, জনগণের আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বাঁচছে। আর কোন বিকল্প পথ ছিল না। যদি শেখ হাসিনা সে সময় না বাঁচত, শেখ হাসিনার পশম খুঁজে পাওয়া যেত না। বলতো আমার 17 বছর পর আবার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে নির্বাচনের দাবিতে, ভোটাধিকারের দাবিতে ইঞ্জিনিয়ার হিসাবে জনগণের তার প্রতি রায় ফিরে দেওয়ার দাবিতে দাঁড়িয়ে কথা বলতে হবে, এ কথা কিন্তু তুমি আগে চিন্তা করি নাই। আমরা দেখেছি আওয়ামী বাকশালীরা, ফ্যাসিবাদী অপশক্তি ঠিক যেভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, আজকের এই প্রেক্ষাপটে আমরা দেখছি ঠিক তাদের মতো আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা আবারও ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এই ফ্যাসিবাদী শক্তি যারা এখনো এই সরকারের ভিতরে আছে, তারা আবারও মানুষের ভোটাধিকারকে হরণ করতে চায়। আমি বলবো কোন চাল বাহানা চলবে না, কোন আপোষ নেই। মেয়র ইশরাককে অবিলম্বে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর যদি দেওয়া না হয়, এখনো যদি জনগণের পাল বুঝতে না পারে, আমার সন্দেহ হয়, আমার ভয় হয়, ফ্যাসিবাদী হাসিনার মতো আপনাদেরও কাউকে একই ভাগ্য বরণ করতে হবে। পরিষ্কার কথা, অবিলম্বে মেয়র ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দেন। আর যদি না দেন, মানুষ কিন্তু রাজপথে নামা শুরু করে দিয়েছে। একবার যদি এদেশের জনগণ রাজপথে নামে, তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত রাজপথ থেকে এক চুলো লড়ে না। প্রমাণ শেখ হাসিনা, প্রমাণ এক ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পলায়ন। আসুন সকল মত পার্থক্য বলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং এখনো যেই ফ্যাসিবাদী শক্তি
বিভিন্ন জায়গায় নেতৃত্ব বা খবরদারি করছে, তাদের গোড়া চিরতরে নির্মূল করে, আর না হলে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের রাষ্ট্রীয় অখণ্ডতা নিরাপদ নয়। বন্ধুরা আমার, ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে, দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আর তথাকথিত কিছু ছাত্র নেতা বাংলাদেশে ফ্যাসিবাদের মতো লুটপাটের রাজত্ব কায়েম করেছে, যে কারণে মেয়র ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। মেয়র ইশরাককে যদি তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, তাহলে লুটপাটের রাজনীতি বন্ধ হবে, কমিশনের বাণিজ্য বন্ধ হবে। এই কারণে মেয়র ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমি স্পষ্ট বলবো, কোন চক্রান্ত কাজ হবে না, কোন ষড়যন্ত্র কাজ হবে না। যদি মেয়র ইশরাককে দেওয়া না হয়, তাহলে এই নব্য স্বৈরাচারের গোড়াকে নির্মূল করে ফেলা হবে। কথাবার্তা পরিষ্কার। আপনারা যারা আজকের অনুষ্ঠানে এসেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, পেশাজীবী জোট জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ শাহিন ভাইকে তার জোরালো বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাংবিধানিক অধিকার ফোরামের প্রেসিডেন্ট, বাংলাদেশ চেয়ারম্যান জনাব অনুরোধ করছি। সভাপতি আপনারা আমার পক্ষ থেকে আপনারা সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আজকে মেয়র ইশরাকের দায়িত্ব গ্রহণ করার জন্য আজকের এই সমাবেশ আমি বুঝতে পারি নাই আজকে কেন সমাবেশ করতে হবে। আজকে 3 দিন 4 দিন যাবৎ এই নগর ভবনে ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে মেয়র ইশরাকের মেয়রের দায়িত্ব গ্রহণ করার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলবেন না, হাসিনার মতন ভাষায় কথা বলবেন না। হাসিনা যেভাবে ওই কোঠের উপর বন্দুকের নল রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, ব্যবহার করতে চেয়েছিল, শেখ হাসিনা বলায় আপনারাও পারবেন না, শেখ হাসিনা পারে না। তাই আপনাদেরকে বলতে চাই, এই কোর্টকে ব্যবহার করে আপনারা পার হতে পারবেন না। এই ঢাকা শহর সাদেক হোসেন খোকার শহর, এই ঢাকা শহর দলমত নির্বিশেষে, দলমত জাতি ধর্ম সাদেক হোসেন খোকাকে মেয়র বানিয়েছিল। নির্বাচনে তার উত্তরসূরি, তার সন্তান ইশরাক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ওই শেখ হাসিনা, তার ফ্যাসিবাদ লুটেরা, তার প্রশাসন সেদিন ভোট ডাকাতি করে আরেকজনকে মেয়র নির্বাচিত করেছে। আপনারা যেভাবে ওই চিটাগাংয়ের মেয়রকে দাবি বসিয়েছেন, চিটাগাংয়ের মেয়র যেভাবে শপথ নিয়েছে, ইশরাক সেইভাবে শপথ নেবে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, হাসিনার মতো ব্যবহার করবেন না।
আওয়ামী লীগের মতন আচরণ করবেন না, তাহলে ওই ভারতে হাসিনা গিয়েছে, আপনারা কোথায় যাবেন, কোথায় আপনাদের স্থান হবে আমরা তা জানি না। তাই আপনাদের কাছে বলতে চাই, ওই ইসরাককে অনতি বিলম্বে তার মেয়রের দায়িত্ব গ্রহণ করার পথ সুগম করে দেন, অন্যথায় ঢাকা শহর নয় সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। তবু এই দেশে জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়ার সৈনিকরা রাজপথ থেকে উঠে যাবে না যতক্ষণ পর্যন্ত এই ট্রাককে ক্ষমতা না দিবেন। বন্ধুরা আমার আরেকটি কথা বলে আমার বক্তৃতা শেষ করব। হাসনাত আব্দুল্লাহ ওই সমন্বয়কের নেতা হয়েছেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি করেছি। আমরা 90-এর ছাত্র আন্দোলন করে এরশাদকে উৎখাত করেছি, আর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে উৎখাত করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সাহেব, আপনি বিএনপিকে বলেছেন যে আওয়ামী লীগের পয়সা নিয়ে বিএনপি রাজনীতি করে। এই ধরনের কথা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরেকটি রাজনৈতিক দল আশা করে না। আপনি যেভাবে কথা বলেছেন, আওয়ামী লীগের ভাষায় কথা বলেছেন, আপনি কথা বলেছেন ওই আওয়ামী লীগের ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন। আপনারাই তো আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন। আমরা কি বলতে পারি না যে ওই বন্যার সময় ওই যে ত্রাণ তুলেছেন, সেই ত্রাণের টাকা কোথায় গেল? সেই ত্রাণের টাকায় হিসাব দিতে চায়, জানতে চায় জাতি যে এই ত্রাণের টাকা দিয়ে ওই কোনো নেতাদের পেডিটি বউয়ের পেডিটি ব্যাগ কিনা হয়েছে। বন্ধুরা আমার, আওয়ামী লীগের 600 থেকে 650 জন এমপি মন্ত্রীদেরকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। কারা সহযোগিতা করেছে জাতি জানতে চায়। তাদের কাছ থেকে কত টাকার বিনিময়ে উবাইদুল কাদের সহ 600 জন নেতা কর্মীকে আপনারা ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছেন। বেগম খালেদা জিয়া 83 সালে এরশাদের সাথে আপোষ করে নাই। বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী হয়েছেন, এরশাদের কাছে আত্মসমর্পণ করে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগকে স্বৈরাচার ফ্যাসিবাদ আখ্যায়িত করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে নাই। কথাবার্তা সংযতভাবে কথা বলবে, সংযতভাবে আচরণ করবে। রাজনৈতিক নেতা কর্মীরা আরেকটি রাজনৈতিক দল সম্বন্ধে কথা বলতে সেইভাবে সংযত ব্যবহার পাবে কথা বলবে, সেই আহ্বান জানে আমি আমার বক্তৃতা শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। বাংলাদেশ স্পেশাল ডিভিশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক ও গবেষক জনাব কালাম ফয়েজি। জনাব কালাম ফয়েজিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পেশাজীবী জোট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক জনাব জহুরুল ইসলাম কলিম, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিএনপির দুর্দিনের দুঃসময় রাজপথের সৈনিক যুগ্ম মহাসচিব, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ, উপস্থিত আছেন আমাদের এই পেশাজীবী জোটের অন্যতম নেতা
আছেন আমাদের অন্যান্য বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রতিমণ্ডলী। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সবাই বলছে দুর্ভাগ্যের কথা। কি দুর্ভাগ্য? সেটা হচ্ছে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচারকে হটাইয়ে আমরা আবার স্বৈরাচারের মুখে পড়ে গেলাম কিনা। কারণ আমাদের ন্যায্য দাবি যে ইশরাকের নির্বাচিত ইশরাক মেয়র নির্বাচনে আমরা সরাসরি অংশগ্রহণ করেছিলাম এবং মিছিল মিটিংয়ে আমরা প্রত্যেকটা মিছিল মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম সশরীরে। সেই ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত মেয়র, কিন্তু আপনারা জানেন আওয়ামী লীগ আমলে যখনই নির্বাচন হয়েছে জনগণের ভোটকে বানচাল করে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। সেক্ষেত্রে তাপস নির্বাচিত হয়েছে, কিন্তু জনগণের ভোটে আমাদের ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচিত হয়েছে বলেই তাকে জনগণের মেয়র বলা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ে তিনি জয়যুক্ত হয়েছেন এবং হাইকোর্ট তাকে নির্বাচিত ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োজিত করার কথা বলা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এই যে শপথ বাক্য পাঠ করানো এবং তাকে নিয়োজিত করা, এটা বিলম্ব হওয়ার কথা নয়। কেন বিলম্ব হচ্ছে? কারণ বর্তমান সরকার ফ্যাসিবাদের আরেকটা রূপ। আপনারা দেখেন ফ্যাসিবাদ যে বিষয়গুলোকে ভয়ত, যে বিষয়গুলোকে এড়িয়ে যেত, যে বিষয়গুলোকে মানুষের আড়ালে রাখার চেষ্টা করত, সেই কাজগুলো এরা করছে। এরা বিচার ব্যবস্থাকে ভয় পাচ্ছে, এরা নির্বাচনকে ভয় পাচ্ছে, এরা মুক্তিযুদ্ধকে ভয় পাচ্ছে, এরা গণতন্ত্রকে ভয় পায়। এর কারণ হচ্ছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন যদি তারা করতে চায় তারা নির্বাচিত হতে পারবে না। অন্য সমাজের কথা বাদ দিলাম, সার্জিস কিংবা এই অন্যদের কথা বাদ দিলেও প্রফেসর ইউনূস যদি তার ইউনিভার্সিটি এলাকা থেকে নির্বাচন করেন, প্রফেসর ইউনূস কি গ্যারান্টি দিতে পারবেন তিনি তার এলাকা থেকে নির্বাচিত হতে পারবেন? তার মানে হচ্ছে একটা অরাজনৈতিক সরকার, তারা রাজনীতি করেন না বলেই জনগণের ভোটে যান না, জনগণের ভোটের কাছে যান না। কিন্তু তারা যে আসনগুলো দখল করে আছেন সে আসনগুলো ভোটগুলো রাজনৈতিক, কিন্তু তারা ব্যক্তি হচ্ছেন অরাজনৈতিক ব্যক্তি। ফলে তারা কি করবে তারা বুঝতে পারতেছেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের বোঝা উচিত ছিল তাদের এই আসনগুলো রাজনৈতিক হলেও তারা যে সময়ের জন্য এই পদে নিয়োজিত হয়েছে, জনগণ তাকে এই ভোট সম্মান করে এই ভোট দিয়েছে, তারা অরাজনৈতিক ভাবে কার্যক্রম শেষ করবেন। একটি নির্বাচন দিবেন, নির্বাচনের মধ্য দিয়ে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারা সরকার গঠন করবে, এটাই এদেশের সাংবিধানিক ধারা। কিন্তু আপনারা দেখেন এই যে হাসনাত আব্দুল্লাহ সহ এই যে টোকাই মার্কা ছেলে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও পড়েছে, আমরাও পড়েছি, কিন্তু মানুষের আচরণে কি প্রমাণিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়লেই সে কি উচ্চ শিক্ষা প্রাপ্ত জ্ঞানী হয়ে যায়? এটা মোটেই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া অনেক ছাত্ররা একেবারে গাঁজা খেয়ে নষ্ট হয়ে গেছে, এটা আমরা সচক্ষে দেখেছি। আমরা মনে হচ্ছে এই যে ছেলেগুলো যে কাজ করতেছে, গতকালকে দেখলাম তারা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করতেছে। আহা, কি রকম একটা কায়েস তাদের হয়ে গেছে। তারা কেমন পর্যন্ত ক্ষমতা থাকবে? জনগণ তাকে ক্ষমতা বসাইছে। এই যে তাদের এই যে লোভ, ক্ষমতার প্রতি তাদের এই যে দুর্বলতা, এটা দেশের মানুষ বুঝে ফেলেছে। বিশেষ করে এই ইশরাককে নিয়ে এই যে নাটক সৃষ্টি করা হলো এবং ঢাকাবাসী একত্রিত হলো, আজকে আমরা তার পক্ষে রাজপথে দাঁড়িয়ে কথা বলছি। এতে তাদের টনক নড়ে না। তারা মনে করে তারা অনেক দিনের জন্য ক্ষমতা এসেছে, কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতা থাকবে। আমরা এই যে তাদের খায়েশ, এর নিন্দা জানাই এবং প্রফেসর ইউনূসের পাশে যারা রয়েছেন, বিশেষ করে আসিফ নজরুল, রেজওয়ানা সহ আরো অন্যান্যদের পদত্যাগ দাবি করছি। আমি মনে করি এই কুচুকুনিরা যতক্ষণ এ দেশের রাষ্ট্র ক্ষমতা থাকবে ততক্ষণ এ দেশ নিরাপদ নয়, এদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়, এদেশের মানুষের জীবন। খালেদা জিয়া বলছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, প্রথমে দেশ তারপরে মানুষ, কিন্তু এদের এই আওয়ামী লীগের দোসরদের দ্বারা দেশ এবং দেশের মানুষ এবং দেশের সার্বভৌমত্ব কোনোটাই নিরাপদ নয়। সুতরাং এই ফ্যাসিবাদের দোসরদের দ্রুত হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আজ আমরা রাজপথে এসেছি। দেশের মানুষ প্রয়োজনে রাজপথে আসবে। আমরা তারপরও তাদের বলবো একটি নিরপেক্ষ নির্বাচন দিন, যদি না দিতে পারেন দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবো। স্বৈরাচার হটাইছে, আপনাদের হটানো এমন কোনো কঠিন নয়। কারণ আমরা যে দেশের দালাল হন না কেন, ইন্ডিয়ার চেয়ে বড় দালাল, শেখ হাসিনার চেয়ে বড় দালাল প্রফেসর ইউনূস নন। এটা প্রফেসর ইউনূসকে মানুষ আমেরিকার দালাল মনে করে। এই দালাল না হলে সে আমাদের এদেশের মানুষের কনসার্ন ছাড়া দেশের করিডোর দিতে পারতো না।
নাই, শুধু দালালের কবর থেকে দেশকে উদ্ধার করার জন্য রাজপথে আছি, রাজপথে থাকবো। অনেক ধন্যবাদ আয়োজকদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ পেশাজীবী জোটের সমন্বয়কারী বিশিষ্ট যুব সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের বিপ্লবী সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী। জনাব হুমায়ুন কবির ব্যাপারী তার মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের মেয়র পদ ঘোষণার পরেও তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, আজকের এই সমাবেশের সভাপতি জনাব জহিরুল ইসলাম কলিম, সাংবাদিক হোসেন শাহিদ, দলের সাবেক সমন্বয়কারী এস এম মিজানুর রহমান সহ এবং বাবু সুরঞ্জন ঘোষ, আসাদুজ্জামান বাবুল সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, বিগত 17 বছর আমরা আন্দোলন করেছিলাম বাংলাদেশের ভোটের অধিকার, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার জন্য। তারপরেও শেখ হাসিনার পতনের পরে আবার আমাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বলতে হচ্ছে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক ভাবে এবং সুশাসনের কথা যদি আমরা বলি, সেই ভাবে বাংলাদেশের আদালত কর্তৃক রায় দিয়েছিল ইঞ্জিনিয়ার ইসরাকের পক্ষে তাকে মেয়র পদ হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য। সেই সাথে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তখনই তার শপথ প্রদানের কথা ছিল। কিন্তু বিষয় হল সরকার সচিব ইঞ্জিনিয়ার ইসরাককে আজকে মেয়র পদে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমরা চাই অতীতে যেভাবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণতন্ত্র, শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার, শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, বর্তমান সরকারের লেলিয়ে দেওয়া এই যে বৈষম্য বিরোধী বলেন, নাগরিক কমিটি বলেন, নাগরিক পার্টি বলেন, তারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় সমন্বয়কারী নাম দিয়ে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির সাথে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্ররা জড়িয়ে পড়েছে। গত পরশুদিন আমরা দেখেছি ঢাকার ধানমন্ডিতে কোন বাসায় তারা হানা দেওয়ার জন্য গিয়েছিল, একটা পর্যায়ে পুলিশের সাথে তাদের তর্ক বিতর্ক হয়েছিল, পুলিশকে অপদস্থ করার চেষ্টা করেছিল। দায়িত্বগত পুলিশ তাদের নিজস্ব যে দায়িত্ব সেটা সঠিক পথে তারা আমি মনে করি পালন করেছে এবং ওই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে থানা নিয়েছে। সেখানে এই এনসিপির নেতা হান্নান মাসুদ তাদেরকে থানা থেকে ছেড়ে নিয়ে গেছে গতকালকে। এটা গণতন্ত্র হতে পারে না।
এটা সুশাসন হতে পারে না। এটা হলো গণতন্ত্রের জন্য হুমকি, সুশাসনের জন্য আমরা অবিলম্বে ইঞ্জিনিয়ার গ্রহণ করেন। এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইতিমধ্যে আমাদের মাঝে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ পেশাজীবী জোটের সমন্বয়কারী সাবেক জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এস.এম. মিজানুর রহমান মিজান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আজকের এই অবস্থান কর্মসূচির পক্ষ থেকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের আন্তরিক অবস্থান কর্মসূচির কারণ কি এটা সবারই জানা রয়েছে। গ্যাজেট ঘোষণা করার পরে, হাইকোর্ট রায় দেওয়ার পরেও এই শিশু কিশোর সংগঠন হাসানাত আব্দুল্লাহদের জন্য জনতার মেয়র ইশরাককে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার কারণ হাসানাত আব্দুল্লাহরা মোটা অঙ্কের বিনিময়ে আর এই তারা পায়তারা করছে। শুরু করেছে, ঘুষে উঠেছে, আমাদের সাথে যায় না। আপনারা জানেন অনেকেই মন্ত্রী হয়েছে, অনেকে সচিব হয়েছে, অনেকে রাজনীতি হয়েছে, কিন্তু হাসানাত আব্দুল্লাহ এই সার্জিস এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় না এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমরা তীব্র নিন্দা জানাই। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, অভিভাবক শূন্য একটি সংগঠন, যেই সংগঠনের কোনো অভিভাবক নাই, এই সংগঠন একটি শিশু কিশোর সংগঠন হতে পারে, রাজনৈতিক দল হিসাবে জনগণ এদেরকে মেনে নেয় নাই। আমরা বলতে চাই, সারা বাংলাদেশে যেভাবে লুটপাট শুরু হয়েছে এইভাবে চলতে দেওয়া যায় না। এদের প্রতিচ্ছবি আমরা এখন দেখছি ওবায়দুল কাদের ওই তথাকথিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে অনুসরণ করছে। আমরা পরিষ্কার বলতে চাই, আর এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে দেশের মানুষ ফুটে উঠেছিল, এই তোমাদের বিরুদ্ধে মানুষ ফুটে উঠেছে, তোমরাও পালানোর পথ পাবে না। অতএব আমি বলতে চাই, অবিলম্বে ইশরাককে শপথ করিয়ে তার চেয়ারে বসার সুযোগ করে দাও, অন্যথায়
এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আমরা অস্থায়ী সরকার বলি। এরা যা শুরু করেছে, প্রফেসর ডক্টর ইউনূস আমরা জানি একজন বিশ্বনন্দিত লোক, কিন্তু তার পাশে আওয়ামী লীগের প্রেতাত্মরা ভর করেছে। আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে অনুসরণ করছি, আমরা তাদেরকে দেখভাল করছি। ভবিষ্যতে তাদেরকে আওয়ামী লীগের মতো এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি আরো দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে বলেছে ধৈর্য ধরার জন্য, আমরা তাই এখনো ধৈর্য ধরে আছি। আপনারা দেশ নায়ক তারেক রহমানকে অনুসরণ করে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সপু ভাই, নির্বাহী কমিটির বিষয় সম্পাদক জননেতা সপু ভাই, তবুও অনুরোধ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আমাদের প্রিয় নেতা জননেতা সপু ভাই এখন বক্তব্য রাখছেন। জননেতা সপু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতা মেয়র জনগণের ভোটে যে নির্বাচিত হয়েছিল, সে আমাদের প্রিয় নেতা অবহিত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা, তার এই সন্তান আমাদের ভাতিজা জনাব ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, শপথ দেওয়ার জন্য আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের দাবি একটি। সেই কর্মসূচির সম্মানিত সভাপতি জহিরুল ইসলাম করিম এবং প্রধান অতিথি উপস্থিত আছেন ঢাকার সাবেক বিএনপির মহানগরীর সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারম্যানের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম এবং বিক্রমপুরের কৃতি সন্তান, মানে দুইটা নামে তো পাশাপাশি সালাম রাখতো, আর দুজনের সালামটা ক্যান্সেল আছে আর পর্ষ পাশাপাশি। সেই জন্য আমাদের এলাকার এবং যে নাকি সবসময় সাংগঠনিক কাজে ব্যস্ত এবং যাকে ফেসিবাদের পুলিশ আপনারা দেখেছেন ধরাই কালে তাকে কিভাবে পিটিয়ে আহত করেছে, সে আমাদের আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সুকুমার রঞ্জন ঘোষ সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। এই বর্তমান ফেসিবাদ, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারকে কলম, কিন্তু আমরাই সমর্থন দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দিতে করেছিলাম। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সবাইকে আমরা আজকে শ্রমিক দলের আমাদের সুমন এবং সবুজকে ধন্যবাদ জানাই। তাদের বিশাল মিছিল নিয়ে এসে আমরা তাদেরকে সমর্থন জানাই, তাদের সাথে একত্রতা ঘোষণা করছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুমন এবং সবুজকে, শ্রমিক দলের সবাইকে ধন্যবাদ। আপনারা এগিয়ে যান, আমরা আমাদের দাবি ইনশাআল্লাহ মানতে হবে। এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আজকে সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই সরকারের দুইজন উপদেষ্টা, মাত্র দুইজন উপদেষ্টা, একজন হল এনজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ আর মাহফুজ, এই দুজনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কারণ আসিফ
তার এপিএস দিয়ে সে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সে আরেকটি ফ্যাসিবাদ শেখ হাসিনার দোষর। তাকে বাংলাদেশ টাকাই সরকার থেকে পদত্যাগ করতে হবে, আর না হয় বাংলাদেশ সহ সারা ঢাকা শহরে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি হবে। সেই জন্য এই ইউনূস সরকারকে সেটা দায়ভার বহন করতে হবে। আমাদের ভাষা স্পষ্ট, কারণ ফ্যাসিবাদ চলে গিয়েছে। শেখ হাসিনা 17 বছর তো আমাদের উপর অনেক অত্যাচার জুলুম চালিয়েছে। কেস মামলা মোকদ্দমা আমাদের নেতা ইলিয়াস আলী ভাই সহ হিরু ভাই সহ 5 থেকে 700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমরা যারা বিএনপি করি, আমরা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যাই নাই। আমরা আমাদের অবস্থানে ছিলাম। আমরা আমাদের কোর্ট কাছে শুরু করে 300 350 মামলা দিয়ে সবাই আমরা মাঠে ছিলাম। আমরা পিছপা হইনি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। তাই বাধ্য হয়েছে এই ফ্যাসিবাদ, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, শ্রমিক থেকে শুরু করে সবাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার ক্ষমতায় এসে তারা নির্বাচনে রোডম্যাপ দেবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তালবাহারা শুরু করেছে নির্বাচনে। ডিসেম্বরে না জানুয়ারিতে না মার্চ মাসে আমরা বলে দিতে চাই, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নয় নির্বাচন ছাড়া শেখ হাসিনা কোন রাষ্ট্রীয় ক্ষমতায় বিনা ভোটে ছিল। শেখ হাসিনার পরিণতি কি হয়েছে দেখছেন না? দেখেন নাই কিভাবে পালিয়ে গিয়েছে তার দোসররা। আপনাদের অবস্থা তার চেয়ে বেশি করুন, কারণ বিএনপি করে দেশের মাটি ও মানুষের দল। বিএনপি সারা বাংলাদেশের মানুষের মনে জয় করে রেখেছে। আমরা কিন্তু রাজনীতি করি রে ভাই, আমরা কোনো মানুষের পালস বুঝি, মানুষ কি বলতে চায়, মানুষ কি শুনতে চায়। আজকে আমরা যখন এলাকায় যাই, বিভিন্ন পর্যায়ে মানুষ জিজ্ঞেস করে, ভাই নির্বাচন কি আদৌ হবে না হবে না। আজকে তারই নমুনা আমরা দেখতে পাচ্ছি। এই ইশাককে দিয়ে একজন জনপ্রতিনিধি তাকে আজকে কার্পণ্য করছে। এক ইশাক একটা মেয়র শপথ দিলে কি আপনার সব শেষ হয়ে যাবে? আজকে আপনারা তাকে শপথ দিচ্ছে না, তার মানে কি আমরা বুঝতে পারছি আগামী যে নির্বাচন কোন রকম সুস্থ হবে না। আর নির্বাচন যদি হয় আপনারা আবারও তার বাহানো শুরু করবেন নির্বাচনের শপথ দেওয়ার জন্য। সেই জন্য আমাদের স্পষ্ট দাবি, এই দুজন উপদেষ্টা পদত্যাগ করতে হবে। আর ইশরাকের অবিলম্বে আজকের মধ্যে ইশরাকের শপথ গ্রহণ করতে হবে। আর নয় ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে, আজকে তো সব থেকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখানে ছাত্রদের আমরা সমস্ত নেতাকর্মীরা আছে। আজকে সারা ঢাকা শহরে বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রয়োজন বোধে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি নির্দেশ দেয়, বাংলাদেশকে প্রয়োজন বোধে আমরা অচল করে দেব। আমরা আমাদের দাবি অবশ্যই সেটা মেনতে হবে। আমাদের ন্যায্য দাবি নির্বাচন রোডম্যাপ দাখিল করে ইশরাকের শপথ দেন। আর না হয় এর যে পরিণতি হবে, এই পরিণতির জন্য ইউনূস সরকারি দায়ী থাকবে। তাই বন্ধুরা, আপনারা আমাদের আন্দোলন সরকার শান্তিপূর্ণ, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করব। আমরা চাই এই বর্তমান সরকারকে সুযোগ দেওয়ার জন্য। এখনো সময় আছে, আপনারা এখনো তাল বাড়া না করে সমস্ত কিছু মেনে নিন। কারণ মানুষ দেখছেন মানুষ কিভাবে ফুসে উঠেছে। মানুষের যে আকাঙ্ক্ষা নির্বাচনের কোনো ব্যবস্থা নাই। আপনাদের আজকে আরে বাবা, আজকে বিএনপি যারা করে একজন এক থানার ওসিকে গত কয়েকদিন আগে তাকে সাসপেন্ড করতে বরখাস্ত করেছে, সাবেক বরখাস্ত। তার কারণ কি, সে আওয়ামী লীগের একটা দোষর হাতির বলে থাকে তার বাসা থেকে তার লোকজন পাঠিয়ে তাকে ঘেরাও করে রেখেছিল, তাকে ধরতে গিয়েছিল। এই বর্তমান পুলিশ কমিশনার
সাজ্জাদ আলী সে ওই ওসিকে ডেকে বলে বিএনপি করো, বিএনপি করো, বিএনপি করো, বিএনপি লোকরা ধরতে পারে না। আমি সাজ্জাদ আলীকে প্রশ্ন করতে চাই, পুলিশ কমিশনার, আরে আমি আপনি কই ছিলেন? আপনি কই ছিলেন? আপনি এতদিন পুলিশের চাকরি বিএনপির সময়, আপনি এখন বলে বিএনপি বলছেন আপনি ছিলেন বাড়িতে। আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে ইনু সরকার ক্ষমতায় এবং আজকে ঢাকার পুলিশ কমিশন আসছে, আর নয় আপনাদের বাড়ি থাকছেন। তাহলে আমি পুলিশ কমিশনার সহ আমরা যারা আছে তাদেরকে বলবো এই উত্তরপূর্ণ কথা বলতে, বিএনপি সম্পর্কে কথা বলতে হলে দল করে মুখে উঁচু করে আসবেন, আর না হয় আপনাদেরকে ছাড়া হবে না, আপনাদেরকে ধরা হবে। আপনারা দেখেছেন দুজন উপদেষ্টা কি করেছে, প্রয়োজন বোধে এই পুলিশ কমিশনার সাজ্জাদকেও ধরা হবে। সে একজন অবসরপ্রাপ্ত অফিসার, তাকে এখানে বসানো হয়েছে। আমরা আমাদের এই সভা থেকে বলে দিতে চাই, এই সব কিছু ছেড়ে দিন। বিএনপি আজকে একটি বৃহৎ দল, এই বৃহৎ দল। আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য কথা আমরা বলে দিতে চাই। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং ইশাকে শপথ দিন, তাহলে বিএনপি অবস্থার কর্মসূচি সোজা আসবে। আর না হয় যতদিন আপনারা ইশাকে শপথ রাখবেন, উপদেষ্টা করবেন, ততদিন আমরা রাজপথে অবস্থার ধর্মঘট করবো। এটাই আমাদের সিদ্ধান্ত, এটাই আমাদের দাবি। সবাই ভালো থাকুন, শহীদ জবর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আরেকটি কথা, আমাদের নেতা তারেক রহমান উনি বাইরে আছে, ডক্টর ইনু সাহেবের মামলা শেষ হয়ে যায়, সবার মামলা শেষ হয়ে যায়, আমাদের নেতা তারেক রহমান সাহেব তার মামলা শেষ হয় না। আমি এই সরকারকে অবিলম্বে বলবো, তারেক রহমানকে বাংলাদেশে আসার, সসম্মানে বাংলাদেশে আসার সমস্ত ব্যবস্থা করে দিন এবং তাদের বিএনপির রাজনীতি করার সমস্ত সুযোগ করে দিন। তাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সবু ভাই। বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা, বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব, আমাদের অভিভাবক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আর আপনারা যারা সামনে আছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ, আপনি একটু পিছনে এসে দাঁড়ান, অনুষ্ঠানটা আরো সুন্দর দেখা যাবে। বাংলাদেশ পেশাজীবী দল আয়োজিত জনতার মেয়র ইশাকের শপথের দাবি নিয়ে আজকের সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হয়েছেন এ ঢাকার সাবেক অবিভক্ত ঢাকার সাবেক বিএনপি সাধারণ সম্পাদক, এ ঢাকা দক্ষিণের সাবেক বিএনপির আহ্বায়ক, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, আমাদের প্রান্তীয় নেতা, জননন্দিত নেতা, স্বাধীনতা যুদ্ধের একজন বীর যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ইতিপূর্বে বক্তব্য রাখলেন। ছাত্র রাজনীতির কিংবদন্তি, ঢাকা কলেজের সাবেক নির্বাচিত ভিপি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,
ফেসিস স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার তিনি কারানির্যাতিত হয়েছেন। আমাদের সেই প্রিয় নেতা মীর শরাফত আলী সপু উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সারেন সহ এই সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমরা জনতার মেয়রের শপথের দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি। আজ এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে লক্ষ লক্ষ জনগণ থাকা, অর্থাৎ যারা ভোট দিতে পারে নাই সেই জনতার মেয়রকে, যারা ভোট দিয়েছে সেই জনতার মেয়রকে, সেই সর্বস্তরের মানুষ গেল 6 দিন নগর ভবনে তারা বিক্ষোভ সমাবেশ করে আজকে আমাদের তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, যার শপথের মধ্যে ছিল নিরপেক্ষভাবে এই সরকারের জনগণের ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থার মধ্য দিয়ে একটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আজকে প্রতিদিনই এই প্রেস ক্লাব থেকে শুরু করে ঢাকার বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের মানুষ দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমেছে। সমস্ত কিছুর মূলে এখানে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইতিপূর্বে বারবার বলেছি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন যে জনগণের জন্য এদেশের হাজার হাজার নেতা কর্মী খুন নির্যাতনের মধ্য দিয়ে শাহাদাত বরণ করেছেন। প্রায় 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যে মামলায় মিথ্যা কারাবরণ করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে মিথ্যা মামলার আসামি হয়ে দেশান্তরিত হয়ে আজকে 17 বছর যাবৎ আমাদের মাঝ থেকে দূরে আছেন এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, যে মিথ্যা মামলায় আসামি ছিলেন আজকের দেশের সরকার প্রধান ইউনূস সাহেব নিজেই। এখানে ইতিপূর্বে শোভক্রুত একটা কথা বলেছেন যে সকলের মামলা উঠে গেল। প্রফেসর ইউনূস সাহেব কিন্তু জানেন, অথবা ওইখানে যারা আছেন ওইখানে 100% উপদেষ্টা মন্ডলীর সদস্যরা জানেন, শেখ হাসিনার দখলদারিত্বের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সমস্ত দলগুলোকে ধ্বংস করার জন্য সে এত নির্বিচার, এত অত্যাচার, এত নির্যাতন, এত মিথ্যা মামলা তারা দিয়েছিলেন। এবং ওই সরকারের মধ্যে যারা আছেন তারাও কিন্তু আমাদের মাঝে আজকে আমরা যারা কথা বলছি অনেকে টকশুরু করে শেখ হাসিনাকে ঝাড়ু পেটা করেছেন, অনেকে এই প্রেস ক্লাব থেকে শেখ হাসিনাকে ঝাড়ু পেটা করেছেন। আবার আজকে সেখানে গিয়ে যে কাজটি শেখ হাসিনা করলেন, যে কারণে শেখ হাসিনা পালিয়ে গেলেন, অর্থাৎ যদি শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন দিতেন তাহলে যে শেখ হাসিনার পালিয়ে যেতে হতো না। শেখ হাসিনা যদি মিথ্যা মামলা দিয়ে ইউনূস, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের বিরুদ্ধে
এই 60 লক্ষ মামলা দিতে না দিতেন তাহলে তার পালিয়ে যেতে হবে না। তিনি দুঃশাসন চালিয়েছেন, অপশাসন চালিয়েছেন, দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, বাকশালী কায়দায় দেশ চালিয়েছেন বলে সর্বশেষ ছাত্র জনতার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা সেই পালিয়ে যাওয়ার পরে ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন। যেটা বলেছে, তিনি তো শপথ নিয়েছেন, দেশের জন্য শপথ নিয়েছেন, গণতন্ত্রের জন্য শপথ নিয়েছেন, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য শপথ নিয়েছেন। আজকে কি শপথ ভাঙ্গার পর্যায়ে পড়ে নাই? 9 মাসের জন্য তো আপনাকে দেওয়া হয় নাই, জাতি আপনাকে দেয় নাই, কোন ভোটের মাধ্যমে তো আপনাকে সেখানে বসানো হয় নাই। হ্যাঁ, জনগণের প্রতিনিধিত্ব যারা করে, বাংলাদেশের প্রায় 90% লোক প্রতিনিধিত্ব করে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার নেতৃত্বে এই দলের সাথে যে সমস্ত দলরা আছে তাদেরকে এই দলের মত আদর্শ নিয়ে এবং সরকার বিরোধী মিলে সমস্ত নেতৃবৃন্দরা সেই দিন আলোচনার সাপেক্ষে প্রফেসর ইউনূসকে বসিয়েছে। সে আলোচনাটা ছিলটা কি? সে আলোচনাটা ছিল যে প্রফেসর ইউনূসের মধ্য দিয়ে ন্যায়সঙ্গত বা জরুরি ভিত্তিতে নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচনের সরকার দিবেন। আলোচনা ছিল ওই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দ্রুত বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া। কিন্তু আজকে সে সরকার জনগণের কাছে আজকে প্রস্তাবিত হয়েছে, জনগণের আজকে ঐক্যবদ্ধ আবার হচ্ছে, জনগণের রোষানলে পড়ছে সরকার। আমরা এই সরকার প্রধানকে বলতে চাই, আপনি একজন আন্তর্জাতিক, একজন বিজ্ঞজন, দুনিয়ার মানুষ আপনাকে একজন পণ্ডিত হিসাবে মনে করে, আপনি নোবেল পুরস্কার অর্জন করেছেন। সেই শেখ হাসিনা আপনাকে ঝাড়ু পিটা দিয়ে সুৎখোর বলে আপনাকে বের করে দিতে চেয়েছিল, খালেদা জিয়া আপনার পাশে দাঁড়িয়েছিল সেদিন। আজকে কথাগুলো ভুলে যান কিভাবে? এই কথাগুলো উঠে আপনি দ্রুত নির্বাচন দিন। এই নির্বাচনের জন্য এই 17 বছর এত ঘুম হয়েছে, যে নির্বাচনের জন্য লক্ষ লক্ষ লোক কারাবরণ করেছে, আর আপনি সেই কাল বিলম্ব করছেন। হয়তোবা সেই শেখ হাসিনার পথে হাঁটছেন। এর রেজাল্ট আগামী দিনে আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর হবে। আপনি ভুলে যাবেন না, এই বাংলাদেশের মানুষ যেমন করে শেখ মুজিবকে তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিল, হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার বিরুদ্ধে কিন্তু সেভাবে ফুলে ফেসে দাঁড়িয়েছে। দ্রুত নির্বাচন দিয়ে এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করুন। শেখ হাসিনা আদালতের রায় মানে নাই এমন শব্দ না, অর্থাৎ শেখ হাসিনা আদালতকে সেই দিন সেই আদালতে পরিণত করেছিল। আজকে কেন আমরা ইশরাকের জন্য এখানে প্রতিবাদ সর্ব করব? কেন ইশরাকের জন্য তারা সেই নগর ভবন কাচল করে দিয়েছে? কেন ইশরাকের জন্য আজকে লক্ষ লক্ষ লোক সেই আমাদের সরকার প্রধানের বাসভবন মুখে রওনা হয়েছে? সমস্ত কিছুর মূলেই আপনারা আদালতকে প্রত্যাখ্যান করছেন। যে আদালত বলেছে, যে আদালত সরকার, যে আদালত রায় দিয়েছে, সেই জন্য তার মেয়রকে শপথ দেওয়ার জন্য যে রাষ্ট্র, যে নির্বাচন কমিশন থেকে তাকে গেজেটভুক্ত করেছে মেয়র হিসাবে, আজকে তার বিরুদ্ধে তাকে মেয়র হিসাবে শপথ দিতে দিচ্ছেন না। এখানে অনেক পরিকল্পনা, আমার মনে হচ্ছে কোন পরিকল্পনা আপনাদের মধ্যে জেগেছে, রাষ্ট্র দখলের স্বাদ জেগেছে, অবৈধভাবে রাষ্ট্র থাকার স্বাদ জেগেছে। আপনাদের বিরুদ্ধে কিন্তু সেই জনগণ যে কথা আগে বলেছি ফুলে ফেসে উঠেছে। দ্রুত নির্বাচন দিন, আর আজকে কালকের মধ্যে এই রায়ের আদেশ
আরেস্ট মেরে দ্রুত আমাদের ইসলাকে নগর ভবনে বসার শপথ দিয়ে দ্রুত তাকে মেয়র হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হোক। আর নয়তোবা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন অপেক্ষা করছে, যে আন্দোলনে প্রস্তুত হয়ে আপনাদের বিদায় নিতে হবে। আপনারা নিরপেক্ষতা হারিয়েছেন। আমি সরকার পক্ষকে বলতে চাই, আমি প্রফেসর ইউনূসকে বলতে চাই, যাদেরকে যে সমস্ত, আমি অর্বাচীন বলতে চাই না, যে সমস্ত ছাত্র নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে এক গ্রুপ দিয়ে নির্বাচন, এক গ্রুপ দিয়ে আপনারা দল গঠন করিয়েছেন, আবার আরো গ্রুপ, তাদের আরো গ্রুপ সরকারের মধ্যে রেখেছেন। এখানেই আপনাদের এই সরকারের প্রস্তাবিত হয়েছে যে আপনারা রাস্তায় নেমেছেন, আবার সরকারের ভিতরে এসে থেকেছেন। তাই নিজেকে প্রমাণ করুন। আপনার জনগণের কোন দলের নয়, প্রমাণ করতে হবে। আপনারা সর্বসাধারণের এই প্রমাণগুলো হবে। জনতার মেয়র ইসলাককে এখন শপথ দিয়ে প্রমাণ হবে, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। প্রমাণ হবে সমস্ত মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করে ওখানে মানুষ বসতে পারবে। প্রফেসর ইউনূস সত্যিকার একজন নিরপেক্ষ মানুষ সেখানে অবস্থান আছে। আর যে সমস্ত প্রশ্নবিদ্ধ ছাত্ররা, সে আসিফ বলেন, মহিল বলেন, দ্রুত তাদেরকে, তারা প্রস্তাবিত হয়েছে এদেশের মানুষের কাছে, দ্রুত তাদেরকে বরখাস্ত করে আপনারা আপনাদের নীতি আদর্শের মধ্যে, এক নীতির মধ্যে থেকে আপনারা নিরপেক্ষ একটি সরকার অবস্থান করছেন। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে ঢাকার রাজপথ প্রমাণ করে যতবার প্রতিবাদ, ততবার জাতীয়তাবাদী শক্তি রাজপথে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জননেতা তৈয়দুল ইসলাম কলিমকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অবস্থান কর্মসূচির প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকা মহানগরের ডেপুটি মেয়র আব্দুল সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শাবাত আলী সবু সহ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটি দাবিতে, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে অনতি বিলম্বে তার যে হাইকোর্ট থেকে যে রায় কার্যকর করে তাকে দ্রুত শপথ করিয়ে তার নগর ভবনে বসার ব্যবস্থা করে দেবেন। অনত বিলম্বে আজকে যেভাবে ঢাকা মহানগরের আপামর জনসাধারণ ঢাকা মহানগরকে ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বিএনপি জাতীয়তাবাদী শক্তির ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান যদি আবার ডাক দেয় সারা বাংলাদেশ থেকে এসে ঢাকা শহরকে কলস করে দিবে, আপনার যমুনাকে কলস করে দিবে, আপনি যমুনা থেকে বের হতে পারবেন না। এবং আমি আরেকটি কথা বলবো, এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজকে অনতি দ্রুত পদত্যাগ করিয়ে জননেতা ইশরাককে তার হাইকোর্টের রায় অনুযায়ী তার শপথ করাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সভাপতি। বন্ধুরা, আমার এখন বক্তব্য নিয়ে আসছেন যে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা মানচিত্র পেয়েছি, আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, আমাদের সেই প্রিয় নেতা
আজকের এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি কলিম, উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব, যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি, বিগত আন্দোলন সংগ্রামে রাজপথ কাঁপানো নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত আছেন ঢাকা কলেজের সাবেক ছাত্র সংসদের সহসভাপতি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, প্রখ্যাত সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী সপু সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত এক সপ্তাহ যাবৎ এই ঢাকা মহানগর দক্ষিণে মেয়র হিসাবে জননেতা ইসরাককে আদালত কর্তৃক ঘোষিত হওয়ার পরে নির্বাচন কমিশন সরকারি গেজেট প্রকাশ করার পরেও শুধুমাত্র তাদের দলীয় চিন্তায় আজকে ইশরাক হোসেনের শপথ গ্রহণ করিয়ে তাকে মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে না। আমরা যে আইনের শাসনের জন্য লড়াই করলাম দীর্ঘ 17 বছর, এবং তারপরে আজকের এই সরকারকে ক্ষমতায় বসানো হলো যে তারা গণতন্ত্র ফিরিয়ে দেবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু যেই জায়গায় কোর্টের নির্দেশ পালন করা হয় না, নির্বাচন কমিশনের গ্যাজেটকে তারা মানে না, এবং আজকে আবার আমরা দেখতে পেলাম নির্বাচন কমিশন কেন গেজেট প্রকাশ করলো, আবার তাদেরকে ধমকানো হচ্ছে, তাদেরকে বাতিলের কথা বলা হচ্ছে, সাথে সাথে আবার বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন দরকার নাই, লোকাল নির্বাচন দিয়ে দাও। অর্থাৎ তারপরেও যেহেতু বিএনপির নেতা ইশরাক, তার পক্ষে কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছে, সেই কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কোনটা যৌক্তিক? আমরা তো বিএনপির পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি দেই নাই। গত 7 দিন যাবৎ ঢাকা মহানগরীর বিভিন্ন লোকজন এটার প্রতিবাদ করছে, ইশরাকের পক্ষে কথা বলছে। এখনো কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে বলছি এটা কোনো বিএনপির প্ল্যাটফর্ম না। আমরা জনগণের অংশ হিসাবে বলছি, কেন দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন? তাহলে কি বলতে হবে যাতে ডক্টর ইউনূস সাহেবের সরকার, আমরা যে দাবি করি ফ্যাসিবাদকে তাড়িয়ে আমরা এই সরকারকে এনেছি, তাহলে কি সেটা ভুল? ইউনূস সাহেবের সরকার এই গুটি কতক 2-1 উপদেষ্টার কারণেই আজকে পক্ষপাত দুষ্ট হবে, আজকে ব্যর্থ হবে? আমরা তো এটা চাই না, আমরা এটা চাই না। এমনকি আমরা ছাত্রদেরকেও বলেছি যে ভাই, আমাদের কারো বিরুদ্ধে তো কেউ না, আমরা তো কেউ কারো প্রতিপক্ষ না। কোর্ট রায় দিচ্ছে,
নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করছে। এখন যদি ইসরাক মেয়রের চেয়ারে বসে, কার মাথায় বাড়ি পড়বে, কার স্বার্থে আঘাত লাগবে? আজকে যত পরিষ্কার হওয়া দরকার, কার স্বার্থ, কার স্বার্থ জড়িত আছে এখানে? আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন, আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন, এবং কোন অবস্থাতেই নির্বাচনের পূর্বে দেশে একটা নতুন ক্রাইসিস সৃষ্টি হোক, জনগণের মধ্যে আপনাদের সম্পর্কে প্রশ্ন উঠুক, নিশ্চয়ই আপনাদের সেটা চাওয়া উচিত না। আমরা বারবার বলেছি, এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না, কারণ এই সরকার ব্যর্থ হলে আরেকটা অন্ধকারের দিকে দেশ যাবে। এই কারণে কিন্তু শত কিছুর পরেও আমরা চুপ করে আছি। বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেন অনেকে চেয়ারে বসে থেকে, ক্ষমতায় থাকার সংস্থার সমালোচনা করেন, আমরা তাতেও কিছু মনে করি না। কারণ শেখ হাসিনাও একই ভাষায় আমাদের সমালোচনা করেছে, কিন্তু শেখ হাসিনা আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপি তার বিএনপির জায়গায় আছে। বিএনপি দেশের জন্য রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা এটা আগেও বলেছি, ক্ষমতা চাইলে বিএনপি অনেক আগে ক্ষমতা শেয়ার করতে পারত। আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব না ছাড়লেও পারত। আর আজকের এই সিটি কর্পোরেশনের মেয়র, এটা কোনো বড় কথা না, কিন্তু আমরা আইনের শাসনটা বিশ্বাস করি। ভোট দিছে, নির্বাচন কমিশন দিছে, আপনার মন্ত্রণালয় থেকে কোন কারণে সেটা তো নাকচ করেন নাই। অফিসিয়ালি আপনার কোন চিঠি দিয়ে তো সেটাকে নাকচও করেন নাই যে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করছে সেই গ্যাজেটকে বাতিল করা হলো। আপনারা তো বাতিলও করেন নাই। তাহলে কেন আজকে ইসরাককে আপনারা সেই মেয়রের দায়িত্ব দেবেন না? তাহলে আপনাদের মনে নিশ্চয়ই অন্য কিছু আছে। কিন্তু এত কিছুর পরেও বলবো, আমরা বিবেক চাই না। পাশাপাশি সরকারকে বলবো, আজকের মধ্যে ইসরাকের শপথের ব্যবস্থা গ্রহণ করুন। অন্য কোনো চিন্তা করেন না। আমাদের মনে অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো চিন্তা নাই। পাশাপাশি আজকে সকলকে বলবো, আন্দোলনকারী সকল দল, ছাত্রদেরকেও বলবো, আজকে পার্বত্য চট্টগ্রাম পোর্ট বিদেশিদের হাতে যে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে, এটা জাতির সাথে বেইমানি। আজকে যে রোহিঙ্গাদের নামে সেখানে করিডোর দেওয়ার চিন্তা করছে, সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেইমানি এবং হুমকি স্বরূপ। আমরা বলছি, এইরকম কোন পদক্ষেপ নিয়েন না। তাহলে অবশ্যই বিএনপি সকল রাজনৈতিক দলকে নিয়ে মাঠে নেমে এসে এই স্বাধীনতা বিরোধী পদক্ষেপকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনাকে কে অধিকার দিছে? কে অধিকার দিছে? আপনিও শেখ হাসিনার ভাষায় কথা বলেন, শেখ হাসিনার ভাষায় কথা বলেন। বিশ্বের নাম করা প্রতিষ্ঠানকে ভোট আপনি দিবেনই, এটা আপনার বাবা? শেখ হাসিনাও বলতো এরকম। শেখ হাসিনাও এই কোম্পানিকে এই ভোট দিতে চেয়েছিল। তাহলে কি শেখ হাসিনার
অসমাপ্ত কার্যক্রমই কি আপনি বাস্তবায়ন করার চিন্তা করছেন? আজকের এই প্রশ্নটা আসবেই। আমরা সেটা হতে দিতে চাই না। দেশে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন হোক, সেটা আমরা চাই না। আবার ভোটের জন্য আপনার ওই যমুনা মুখে আমাদের পদযাত্রা করতে হোক, সেটাও আমরা চাই না। কিন্তু আপনি আমাদেরকে বাধ্য করেন না। 9 মাস পার হয়ে গেছে, 9 মাস এখনো কোনো কিছুরই লক্ষণ নাই। বলেন যে ঐক্যমত্য হয় নাই। আরে ভাই, ঐক্যমত্য তো কোনোদিনই সব বিষয় হবে না। আপনার আগে প্রথম বইয়ের সাথে ঐক্যমত হয় নাই বলে তো ছাড়াছাড়ি হয়েছে। এইরকম সব ব্যাপারেই রাষ্ট্র চালাইতে যে রাজনৈতিক দলের বিভিন্ন মত পার্থক্য থাকবে, সব ব্যাপারে থেকে ঐক্যমত হবে না। যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে সেই সমস্ত বিষয় ঠিক করে এবং আগামীতে কোন নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেটা সংস্কার করে আপনি নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের কোনো বিকল্প নাই, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর নির্বাচন ছাড়া জোর করে বাংলাদেশের ক্ষমতায় বেশি দিন থাকার সুযোগও কারো নাই। যদি থাকতে চান তাহলে হাসিনা, যদি থাকতে চান তাহলে হাসিনা। কারণ হাসিনাও চাইছিল জোর করে ক্ষমতায় থাকতে। সেও মনে করছিল এই দেশটা তার বাপদাদার, কারো বাপদাদার না, কারো নামে দলিল নাই। বাংলাদেশটা দলিল হল জনগণের নামে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই প্রজাতন্ত্র এটার মালিক। তাই মালিকের লগে বেইমানি করেছিল শেখ হাসিনা। বেইমানি করে আমাদের মালিকানা ওই ভারতের কাছে বেচে দেওয়ার চেষ্টা করছিল। সেই কারণে কিন্তু শেখ হাসিনার পরিণতি হয়েছে পিছনের দরজা দিয়ে দৌড়ায় পালাইছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে কেউ রিসার্চ করেন না। বাংলাদেশটা বড় কঠিন দেশ, কঠিন দেশ। বাংলাদেশের মানুষ তার মাতৃভাষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ ওই নব নব করে স্লোগান দেয় না। আমরা দেশকে স্বাধীন করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছি। আবার যখন এই দেশে গণতন্ত্র চলে গিয়েছিল, 90-এর ছাত্র জনতা এসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্র আবার ফিরিয়ে আনছিল। আবার গত 17 বছর এই শেখ হাসিনা আর তার দাবেদার কিছু লোক, চলতিবাহক কিছু লোক সমাজের বিভিন্ন স্তরে, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা, তারা মনে করেছিল শেখ হাসিনার বাবার দেশ, এই দেশটা কিনে ফেলছে, আর বোধহয় তার হাত থেকে যাবে না, আর ওই ভারতের দোয়া নিয়ে আসছে, তাদেরকে আর এই ক্ষমতা থেকে নামানো যাবে না। কিন্তু জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে, যেটা আমরাই বলেছিলাম, এই লড়াই শুধু বিএনপির লড়াই না, এই লড়াই শুধু খালেদা জিয়া তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবাই রাজপথে নেমে এসে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়াতে হবে, এবং সেটাই হয়েছে। তাই ইউনূস সাহেব, পথটা কিন্তু অত সোজা না। যত সোজাই আপনি ক্ষমতায় বসছেন, তত সোজাই কিন্তু শেখ হাসিনা বিদায় নেয় নাই। তাই ওই পথে হাইটেন না, ওই পথে হাইটেন না।
আমরা সবাইকে বলি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। তাই আজকেও বলবো, আমরা এখনো বলি, আমরা বিএনপি চাই একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে, গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তারপরে তারা বিবেচনা করবে ওই করিডোর হবে কিনা, ওই আমাদের ভোট আমরা কাউকে দিব কিনা। কিন্তু এর আগে ওই ব্রিটিশ আমলে আমরা দেখছিলাম ওই সাদা চামড়ার আইসা আমাদের এই ভারত উপমহাদেশে প্রথম কিন্তু বন্দরগুলোই তারা লিজ দিছিল, তারপরে আস্তে আস্তে দেশ দখল করছে। ওই রকম যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, ওই পার্বত্য চট্টগ্রামে আমরা জানি সেখানে নতুন আরেকটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন যাবতীয় অনেকে চেষ্টা করছেন। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও আমরা ছেড়ে দেব না, এটা হলো পরিষ্কার কথা। রক্ত দিয়ে দেশকে এনেছে, রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করেছে, রক্ত দিয়ে গণতন্ত্র ফিরে এনেছে। আপনার বিরুদ্ধে প্রয়োজন হলে আমার রাষ্ট্র দিয়েই আপনার এই সমস্ত অবৈধ চিন্তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ওই করিডোরও দেয়া যাবে না, ওই পোর্টও দেয়া যাবে না, ওই পথে হাইটেন না। আর রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক শক্তিকে বলবো, এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য সকলকে, এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের। তাই আসুন আমরা সবাই সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এবং একটা কথাই, দেশকে অন্যদিকে ঠেলে না দিয়ে বলে নাকি দেশ খুব ভালো হচ্ছে। গতকালকেও যেমন আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ দেবরাজ ভট্টাচার্য তিনি বলেছেন, অর্থনীতির কোন সামনে দিকে এগোচ্ছে না, মন্থর হয়ে বৈশা। বেকার সমস্যা বাড়তেছে, নতুন কোন পুঁজি এই দেশে লগ্নি হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না। এই অবস্থায় আবার একটা আমাদের পোর্ট একটা লাভবান, চিটাগাং পোর্ট কখনো লস হয় নাই, এটা একটা লাভবান। এই লাভবান প্রতিষ্ঠান আপনি কেন আরেকজন হাতে লিজ দিবেন? কেন দিবেন? কাজে পরিষ্কার সেটা হতে পারবে না, আর করিডোরও দিতে পারবেন না। তার কারণে যে যারা আপনারা বলতেছে, ওই জাতিসংঘে বলেন এই রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকায় নিয়ে যাক, ইউরোপে নিয়ে যাক, ওই ভারতে নিয়ে যাক। আর ভারতও বলবো, এই সরকারও বলবো, সরকারকে বলবো, ভারত অবৈধ পুশিং করতেছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিং করতেছে। আর আপনি ভারতীয় নাগরিকদেরকে এই চট্টগ্রাম বন্দরে ঢুকতে দিচ্ছেন কি কারণ? কি কারণ? একই জায়গায় কি হাসিনা আর আপনার এক হয়ে গেছে? তাই বলতে চাই, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী কোন চুক্তি হাসিনা করেছে সেগুলো মানি না। আপনিও যদি কোন চুক্তি করেন, সেই চুক্তিও জনগণ মানবে না। তাই আমাদের সেই লক্ষ্যে আমরা আন্দোলনে ছিলাম, যে পর্যন্ত নির্বাচনের শিডিউল অ্যানাউন্স না হবে সেই পর্যন্ত আমরা থাকবো। আর আজকে বলেছি, আজকের মধ্যে ইসলাকের শপথ গ্রহণ করে ঢাকার মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।